এই দেখো আমার ওটা ফালাই দিও না কিন্তু, ফালাই দিলে কিন্তু আমি শেষ। এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। এই কথা বলো না, কথা বলো না, খুব চমৎকার ক্লাস করবো 2 ঘন্টা, একটা কথা বলবো না, ভুলে যাবে যে তোমার পাশে তোমার বান্ধবী বসছে, ঠিক আছে? চিন্তা করবে তুমি আর আমি ছাড়া কেউ নাই এখানে। ওকে, সো ফোকাস। এটাকে আমরা ওটা বানাবো, তো আগে সাইন বাই কস বানাই জিনিসটাকে। এরপরে জোর করে 2 দিলাম, অসুবিধা আছে? তোমরা খাবার রাখছো কই? ওই রুমে। তো সাইন বাই কস করে ভেঙে আমি কি করলাম, 2 নিলাম। কেন নিলাম, কেন নিলাম বলো আমাকে, বলো আমাকে বলো, এটা কার ফর্মুলা হয়েছে এটা বলো। আচ্ছা, cos c প্লাস cos d, cos c প্লাস cos d, ঠিক আছে? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এবার বলো এটা কি হয়েছে? cos c মাইনাস cos d, c কোনটা d কোনটা? দেখো এখানে খেয়াল করো, ভালো করে দেখো, তোমরা যখন এটা বলছো সবাই বলছো এবং হয়ে গেছে, যারা আন্দাজে বলছো তাদেরটা হয়েছে। কারণ কারণ হচ্ছে এটাকে তুমি সি বলছো আর এটাকে ডি বলছো, তাই না? কিন্তু এখানে তুমি ফর্মুলা ইউজ করো, সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে ডি কোনটা? এটা। আর সি কোনটা? এইটা। তো এখানে যখন কস সি মাইনাস কস ডি লিখবা তখন থিটা আগে লিখতে হবে আর 45 পর লিখতে হবে, নাহলে অঙ্ক মিলবে না। লিখলেই হয়ে গেল না, কথা বুঝছো? বাস এখন অঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে 1/√2, এরপর √2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এই অঙ্ককে 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। মেজরিটি বাচ্চা কি করবে, এই জায়গাটা ভুল করবে। কি ভুল করবে এটা লিখবে, বলো এটা লেখা যাবে? লেখা যাবে না। তোমাকে যখনই cos c মাইনাস cos d এর ফর্মুলা আসবে খুব সাবধানে সি এবং ডি কে খুঁজে বের করতে হবে, যেটা প্লাসের ফর্মুলায় ঝামেলাটা নাই। তাহলে এখানে আমার ডি হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা, এবং ফর্মুলা অনুযায়ী ফর্মুলা লিখতে হবে, এটা লেখা যাবে না। রাইসা বুঝছো? ওকে, তাহলে বুঝলেন তাই না? এই ম্যাথ দেখেন বুয়েটে আসছে, ঢাকা বোর্ডে আসছে মেলাবার 16/8/2। এরপরে আসেন, কি তুলবো এতক্ষণ কেন? আমি লেখার আগে লিখবা 15b। এখানে প্রমাণ করতে হবে এটা। তো এটাকে আমরা সাইন বাই কস করে ভাঙি। কালকে তোমাদের গ্রুপে একটা ভিডিও দিয়েছি, দেখছো? কি বুঝছো বলো আমাকে। দুইজনে কিন্তু ডাক্তার ছিল,
দুজনে ডাক্তার, কুশলও ডাক্তার, তার সাথে যে ও ডাক্তার। আবার দেখবা আমরা একটা জিনিস পড়ে ভুলে যাই, এটা করা যাবে না, কানেক্ট করতে হবে, পরের পর আগের পরের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখন টু দিলাম, এখন কি আমি এটাকে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু বলতে পারবো? ডিভাইডেড বাই টু আছে, বুঝো আমার কথা। আমি কি বলতে পারবো যে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু? বলতে পারবো না, আগে তো ডিভাইডেড বাই টু ছিল। কিন্তু আমি এটাকে টু সাইনে সাইন বি বলতে পারবো না, এটাকে এ আর এটাকে বি, তাহলে টু সাইনে সাইন বি আর এটা টু কজে কজ বি বলতে পারবো না? তাহলে সেটা করি। টু সাইনে সাইন বি ফর্মুলা বলো। কজ এ মাইনাস বি, তাহলে আগে লিখবো এ মাইনাস দিয়ে পরেরটা লিখবো মাইনাস কজ এ প্লাস বি। আর নিচে কি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, তাই না? কেটে দাও। cos 2 থিটা মাইনাস পাই বাই 6 আর পাই বাই 6 যোগ করলে পাই বাই 3 হবে, করে দেখো। cos পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তার ভ্যালু হচ্ছে হাফ। এর পরের লাইন এটা, ওকে? বুঝছি, আমরা বুঝতে পারছি। একদম ফোকাস থাকবা, প্রচুর ম্যাথ করবো আজকে। মনে করবো দুনিয়াতে ম্যাথ সাবজেক্ট ছাড়া কোনো সাবজেক্ট নাই, আর তুমি ম্যাথ ছাড়া কিছু পারো না, এরকম মনে করে শুরু করবা। আজকে আমরা ফ্লো স্টেটে চলে যাবো করতে করতে। সি করব, সি লেখা কেন, বি আর কি বি হবে। হ্যাঁ, এ তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক লিখে নিও। ষোলোর এ হোমওয়ার্ক থাকবে, ষোলোর বি বই সি লেখা আছে, আমি করে দিচ্ছি। ইকুয়াল টু এটা দেয়া আছে, প্রমাণ করতে বলছে এটা। ওকে, বলো, নিজেকে প্রশ্ন করো কি করব। কসগুলো একসাথে করি, সাইনগুলো একসাথে করি। তাহলে কসকে এখানে আনো আর এটাকে এখানে নাও, এবং একবারে লেখো বি স্মার্ট। অন্য একটা বাচ্চা একটা লাইন বেশি লিখবে, তুমি একটা লাইন কম লিখলা, আমার টাইম বাঁচলো। ঠিক আছে, লেখা যাবে না যাবে না? কনক লেখা যাবে? এক পাশে নিয়ে কমন নিলাম,
এরপর cos c মাইনাস cos d এর ফর্মুলা হবে, তাই না? তাহলে 2 sin এ কই গেল, এই যে এ আলফা প্লাস বিটা বাই 2 আর কি সাইন আলফা মাইনাস বিটা বাই 2 নাকি? ঠিক আছে, বিটা মাইনাস আলফা বাই 2। এখানে হচ্ছে 2 cos কি বিটা প্লাস আলফা বাই 2 আর সাইন কি হবে? সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। ওকে, এখন প্রমাণে দেখো মাইনাস নাই, আলফা মাইনাস বিটা বাই 2 প্রমাণে আছে, তো এটা কেটে যাচ্ছে, দেখো দাও কেটে। আচ্ছা, এরপর আমি এটাকে এভাবে লিখলে তোমাদের মন খারাপ হয় কিনা দেখো। মন খারাপ হলে নিজের এক লাইন বাড়ায় লিখবা, লিখতে পারি? আমি কজ এর নিচে সাইনকে নিছি আর এ এর নিচে বি কে নিছি। এখন কি করা লাগবে? আমি না বলো ভাই, তোমার নাম আমি না, স্কোয়ার করে যোজন বিয়োজন করবো, ঠিক আছে? করো, একবারে করো। একবারে করো। এখানে সাইড নোট দিও। এখন দেখো প্রমাণ হয়ে গেছে না? প্রমাণে শুধু এইটুকু আছে, নিচেটুকু নাই, তাই না? তাহলে কি করো, পড়া লাইনের নিচেটা লিখবো না, তাহলে তো হয়ে গেল নাকি? কই যাবে এটা? কই যাবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা এমনি চলে যাবে। সো তারপরের লাইন হচ্ছে এটা, শেষ। 4 মার্কের ম্যাথ, 4 লাইনও করিনি আমরা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? সো এরকম ফার্স্ট ক্যালকুলেশন শিখবা, মাথার মধ্যে ক্যালকুলেশন করবা, মাথার মধ্যে। মোস্ট অফ দ্য ক্যালকুলেশন শুড বি ইন ইউর হেড। হ্যাঁ, অঙ্ক ছোটো হলে তোমার কি করার আছে? অঙ্ক বড় করবা টেনে? অঙ্ক ছোটোতে একটা সারের চিন্তা। তবে এখানে আমরা যা করছি করা যাবে। আবার তুমি যদি এখান থেকে এটা করো, এটা বেশি শর্টকাট হয়ে যায়, এটা সারা পছন্দ করে না, এটাও করা যায়। তুমি যখন বইটা পরীক্ষা দেবে তখন তাই করবা। তুমি যখন বইটা পরীক্ষা দেবে, রিটেন পরীক্ষা একটু জায়গা থাকবে, 3-4 লাইন করা জায়গা থাকবে, 3-4 লাইনে ম্যাথ শেষ করতে হবে। তখন তুমি একবার যদি এখান থেকে লাইনও করতে পারো, অসুবিধা নেই। কথা বলছো? দুইটা বাচ্চা ম্যাথ আছে, তোমরা করবা। বাচ্চা ম্যাথ হলে ইম্পর্টেন্ট, এই শিটে কিন্তু প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, এই শিটের প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট। ওদের হোমওয়ার্ক দিচ্ছি মানে পরীক্ষা আসবে না এমন না, পরীক্ষা আসতে পারে। 17 এবি এই জন্য থাকবে, আমি সি করাচ্ছি। তোমাদের সবার মধ্যে পোটেনশিয়াল আছে, সবাই কলেজ টপ করার জন্য পড়ো, খালি একবার টপার হও, পরে দেখবা যে এমনি টপার হচ্ছ। সো একবার চেষ্টা করো, অ্যাটলিস্ট কিছু প্রিয় সাবজেক্ট, যার প্রিয় সাবজেক্ট ইংলিশ, এইটুকু পণ করো যে এখানে এখানে আমি এটা আমার থেকে বেশি মার্ক কাউরে বাজিয়ে দেবো না। কারো প্রিয় সাবজেক্ট ধরো ম্যাথ, এটা চিন্তা করো যে আমি এটাতে বেশি বাজিয়ে দেবো না। আর যে সবগুলোতে ভালো, সেই টপার হওয়ার চেষ্টা করো। একটু পরিশ্রম করতে পারবে না, আর একবার তুমি ট্র্যাকে উঠে গেলে দেখবা যে জিনিসটা সহজ। তোমাদের এই যে অরিহারে ছিল, কে কে বলো? জানো অরিহা স্কুলে কেমন স্টুডেন্ট ছিল জানো? অরিহা আমাদের যে স্কুলেই ছিল আর কি, একদম লাস্টের দিকে লাস্টের সারির স্টুডেন্ট ছিল, একদম লাস্টের সারি।
এখন ও রেগুলার ফার্স্ট হয় কলেজে। একবার ফার্স্ট হয়ে মজা পেয়ে গেছে। ওর বাপ মা এসে বলে যে স্যার ও তো কখনো এরকম স্টুডেন্ট ছিল না, আমরা কোনো এক্সপেক্টও করি নাই যে এরকম করবে, একদম লাস্ট স্টুডেন্ট ছিল। সো চেষ্টা করো যে টপ করার। না পুরো কলেজের মধ্যে না, কলেজে থার্ড ফোর্থ হবে আর কি, সেকশনে সবসময় ফার্স্ট হচ্ছে। ওর তো ইডি নাই, ইডি থাকলে তো প্রচুর মার্ক পাওয়া যায়। ওর কম্পিটিটর যে আছে তাদের ইডি আছে অনেকের, ইডিতে ধরো যে অনেক মার্ক পাওয়া যায়, 100 মার্ক আগে থাকে ওর থেকে। বায়োলজিতে বা ম্যাথে তো এত আগে থাকতে পারে, ওই জায়গাতে একটু পিছিয়ে যায়। সো চেষ্টা করো। তো একদম লাস্ট লাস্ট বেঞ্চের মেয়ে যদি সম্ভব করতে পারে, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। ওকে, সিতে আসো। দুইটা জিনিস প্রুভ করতে বলছে, বলছে এটা সমান ওইটা হবে অথবা জিরো হবে। তো এটা কখন হবে? ওরা বলতেছে যে এন যদি ইভেন হয় বা জোর হয় তখন নাকি এটা হবে, আর এন যদি অড হয় বা বিজোড় হয় তখন নাকি এটা হবে। তো এটা আমরা প্রমাণ করব। তোমাদের শর্ট টার্ম গোল হবে কলেজে ভালো করা, লং টার্ম গোল হবে অ্যাডমিশনে ভালো করা। অলওয়েজ একটা লং টার্ম গোল রাখবা, নাহলে কিন্তু শর্ট টার্ম গোল অ্যাচিভ করার পরে দেখবা যে মনে হবে সব পেয়ে গেছে। কথা বলছি, এটা করা যাবে না। দেখো তো এখানে কোনো ফর্মুলা হয়েছে কিনা, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, ফর্মুলা ভাঙো। তোমরা গ্রুপ করছো, তোমাদের গ্রুপ করতে বলছিলাম যে 4 জন করে একটা গ্রুপ করবা, তোমাদের গ্রুপের মধ্যে আমি কম্পিটিশন দিব, গ্রুপ করে গ্রুপের নাম দিবা, ঠিক আছে? 4 জন করে গ্রুপ করবা, করে নাম দিবা, তোমাদের গ্রুপে গ্রুপে কম্পিটিশন হবে। ঠিক লিখছি না ভুল লিখছি বলো? ঠিক আছে, এটা ভুল মনে হচ্ছে না? এটা ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো অনেক কিছু কেটে যাবে। এখন এটাকে লেখা যায় cot a মাইনাস বি তার পাওয়ার n। এখানে দেখো এইটাকে কি কট লেখা যাবে? কেন যাবে না? কারণ অ্যাঙ্গেলটা মিল নাই। আচ্ছা এখান থেকে তো এটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে তো এটা মাইনাস বি হবে, সেই মাইনাসটা ধরো আগে চলে আসছে, তাহলে জিনিসটাকে এরকম লেখা যাবে? যাবে? ওকে ডান। এখন আমরা জোড় বিজোড়ের ব্যাপারটাতে আসবো। আমরা লিখবো যে ধরি n ইকুয়াল টু 2m, যেখানে m বিলংস টু পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। বুঝো নাই? এদের অ্যাঙ্গেল তো সেম না, তো এখান থেকে মাইনাস কমন নিলে সেম হবে কিনা বলো? এখন সাইন অফ মাইনাস থিটা কি? মাইনাস সাইন থিটা, তাহলে তারপর কস বাই সাইন হচ্ছে কট। তাহলে দেখো এই কথার মাধ্যমে দুনিয়ার যত জোড় সংখ্যা বা ইভেন নাম্বার আছে চলে আসছে না? তাহলে এটা এখানে বসাও, যতএব লেফট সাইড সমান হচ্ছে
এন এর জায়গায় 2m বসাও। আমাকে বলো এই মাইনাসটা কি থাকবে? এই মাইনাসটা থাকবে? মাইনাসটা থাকবে না। তাহলে দুটো একই জিনিস যোগ করি তাহলে কত হবে? টু এমকে আবার এন লিখে দাও। অঙ্ক অর্ধেক হলো। জোড় সংখ্যার জন্য প্রমাণ হলো, এবার বিজয়ের জন্য করব। দেখো যে আবার ধরবো n ইকুয়াল টু 2m প্লাস 1। 2m প্লাস 1 ধরলে দুনিয়ার যত বিজয় সংখ্যা আছে সব চলে আসবে। তুমি 2m মাইনাস 1ও ধরতে পারো, তুমি 2m প্লাস 3ও ধরতে পারো, 2m প্লাস 7ও ধরতে পারো, 2m প্লাস 101ও ধরতে পারো, তোমার ইচ্ছা। তবে এমন কিছু ধরা যাবে না যাতে জোড় সংখ্যা চলে আসে। ঠিক আছে? 2m যেহেতু জোড়, 2m কি জোড়, এটার সাথে 1 যোগ করলে অটোমেটিক্যালি কি হবে? বিজয় হবে। ওকে, তো এই ভ্যালুটা আমরা আবার এখানে বসাবো। ফলো তো এই মাইনাসটা থাকবে না? মাইনাসটা কি থাকবে, তাই না? পৃথিবীর যত সফল ব্যক্তিদের মধ্যে একটা কমন জিনিস আছে, কি জানো? বলো কি আছে? মিথ্যা কথা বলে? হ্যাঁ? না। পৃথিবীর সবচেয়ে সব সফল ব্যক্তিদের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে এরা কেউই মেরিটোরিয়াস না, খুবই কম। 1-2% ছাড়া যত সফল ব্যক্তি কেউই মেরিটোরিয়াস না। তা আমরা অনেক সময় মনে করি যে আমি মনে অনেক দুর্বল, তাহলে তোমারই চান্স বেশি সফল হওয়ার। কারণ যে মেরিটোরিয়াস সে রিস্ক নিতে চায় না, তো বুদ্ধিমান, ও মানে আউট অফ দ্য বক্স কিছু করতে চায় না। কিন্তু যে কিছুই পারে না ও চিন্তা করে আমি তো কিছু পারিই না, সো লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট, তখন সে ভালো করে। কথা বুঝছো? সো যারা খারাপ স্টুডেন্ট নিজেকে চিন্তা করো, তোমাদের সম্ভাবনা কিন্তু বেশি। আর যারা ভালো স্টুডেন্ট চিন্তা করো, এদের সম্ভাবনা কম। ঠিক আছে? ওই যে একদিন তোমাদের বলছিলাম না ক্লাসে, যারা ব্যাক বেঞ্চার এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির ওনার হবে। কথা বুঝছো? আর যারা টপার তারা এইসব কোম্পানির সিইও হবে, আর এরা এমপ্লয়ি হবে। ঠিক আছে? এটাই বেশি হয়। যারা টপার এরা কিন্তু ওদের আন্ডারে কাজ করবে, ব্যাক বেঞ্চারদের আন্ডারে কাজ করবে। সো ক্লাসে যারা ব্যাক বেঞ্চার আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, কারণ তুমি কখনোই কোম্পানির মালিক হইতে পারবে না। তুমি ট্রেডিশনাল পড়াশোনা করবা, করে গিয়ে সিইও হইতে পারবে। ঠিক আছে? আরও কোম্পানি দিবে নিজে, সেখানে তুমি চাকরি করবে। কথা বলছি? সিইও এমডি এগুলো হইতে পারবে। সিইও কোম্পানি কেনা যায় না, কোম্পানির দাম আছে, এত সহজ না। তাহলে গুগলের সিইও গুগল কিনে ফেলতো। সো এই আশফিয়া, যারা ব্যাক বেঞ্চার আসছো তারা কারে সিইও নিবা ঠিক করে ফেলো এখনই। আর যারা ভালো স্টুডেন্ট আছো কার কোম্পানি চাকরি করবে ঠিক করে ফেলো এখনই। এই যে আচ্ছা, নাম বললাম না, বলার কষ্ট হবে। আমি কয়েকজন সিইও কয়েকজন কোম্পানির মালিক দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। ওকে, আসো।
স্কুল, আমার স্কুল বলে চিনবা না তো। আমি আমি মাঝামাঝি স্টুডেন্ট ছিলাম, আমি মাঝামাঝি student ছিলাম। শুধু ম্যাথটা আমার দখলে রাখছিলাম, এটা অ্যাসিওর করতাম যে আমার সেকশনে কেউ যেন ম্যাথে আমার থেকে বেশি না পায়। বায়োলজি, বায়োলজি আর ইংলিশ এই দুটো জিনিস আমার ভালো লাগতো, কিন্তু 1 ঘন্টা পর পর ভালো লাগতো না। হ্যাঁ, হইতে পারে যে ভালো টিচার পাই না এই কারণে হইতে পারে, জিনিসটা কখনো আমি মজা খুঁজে পাই নাই। কিন্তু বায়োলজি আসলে মজার সাবজেক্ট, রিয়েলিস্টিক সাবজেক্ট, কিন্তু আমি আসলে মজাটা পাই নাই তখন। প্রুফ করতে বলছে বিজ্ঞান মানে আসলে মজার। বিজ্ঞান তোমার সৃষ্টিকর্তার একটা কি বলে আজীব সৃষ্টি। সৃষ্টিকর্তা যে কত স্মার্ট এটা বারবার তোমাকে বুঝাই দেয় বিজ্ঞান। শুধুমাত্র মানুষ এই যে এরকম মুড করে না, এইটুকু টেকনোলজি আবিষ্কার এখনো মানুষ করতে পারে না। কোনো রোবট এত ফ্লুয়েন্ট হাত মুট করতে পারে না, ঠিক আছে, এত সুন্দরই করতে পারে। তারপরে ধরো যে বিভিন্ন ওই যে বানর বা অন্যান্য যারা যে গাছে গাছে চলাচল করে, এক হাতে ওদের ওদের হাতের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ অনুযায়ী পুরো বডি ওদের নেওয়ার কথা না, কিন্তু ফুল বডি নিয়ে ক্যারি করতেছে, ফুল বডি ক্যারি করতেছে। ওর পিছনে সায়েন্স এখনও বাইর করতে পারেনি বিজ্ঞানীরা, কী সায়েন্স আছে, কথা বুঝছো? ওকে আসো, তো এটা দেওয়া আছে, ওটা প্রমাণ করতে হবে। তোমাদের শুনলে মন খারাপ হবে, আমরা যত ম্যাথমেটিক্স করি কোনো ম্যাথমেটিক্স কিন্তু অ্যাকুরেট না, জানো? ওরা ফিজিক্সে পড়ছিল যে ওই যে কোনো গতি পরম না, আপেক্ষিকতা নিয়ে একটা কথা বলছিল না, ম্যাথমেটিক্সও তাই। আমরা শুধু এটা কাছাকাছি অবস্থানে যাইতে পারি, কিন্তু একদম অ্যাকুরেট মেজারমেন্ট কেউ কখনো বের করতে পারবে না আল্লাহ ছাড়া, ঠিক আছে? 1 আর 1 যোগ করলে পুরোপুরি 2 হয় না, কথা বুঝছো? 1 আর 1 যোগ করলে পুরোপুরি 2 হয় না, 2 এর কাছাকাছি হয়। তুমি 1 আর 1 2 আমাকে এক্সাম্পল দেখাও তো, যদি বলো স্যার এই যে 1 এই যে 1 2 কোন দিক থেকে এরা সমান, বলো একদম ইকুয়াল টু কিনা, এদের ওয়েট সমান, এদের মেরিট সমান, একদম আইডেন্টিক্যাল দুইটা অবজেক্ট পাবা তুমি পৃথিবীতে? বাবা তুমি দুইটা মার্বেল বানাও, সেটা আইডেন্টিক্যাল হবে না, কথা বুঝছো? একদম মাইক্রো লেভেলে গিয়ে কিছুটা ওয়েটের ডিফারেন্স থাকবে। তো 1 আর 1 2 হলো কেমনি? আমরা এটা কাউন্ট করতেছি যে একটা মানুষ দুইটা মানুষ, বাট একদম প্রপার 2 কিনা। হ্যাঁ হ্যাঁ, কিসের মধ্যে? হ্যাঁ সেটাই তো আমি বললাম, তুমি আইডেন্টিক্যাল অবজেক্ট পাবা না তো। তুমি বলতে পারো স্যার এই যে এই মার্কার আর এই মার্কার যোগ করলে 2টা মার্কার হবে, ওয়েট সমান, সব কিছু সমান, ধরো কালিও সমান, কিন্তু তুমি যখন মাইক্রো লেভেলে গিয়ে মাপবা তখন গিয়ে দেখবা যে 2টার ওয়েট সমান না, বিল্ড ডিফারেন্স আছে, বিল্ডিংয়ের ডিফারেন্স, একই মেশিনে বানাইছে কিন্তু হয়তো কোনোটার প্লাস্টিক বেশি পড়ছে, কোনোটা কম পড়ছে, কথা বুঝছো? তাহলে কী পড়তেছি? সব মিথ্যাই পড়তেছি না? আমরা শুধু কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, এবং আমাদের জন্য এইটুকু এনাফ, আমাদের একদম মাইক্রো লেভেলে গিয়ে ইকুয়াল করার দরকার নেই। না ঠিকঠাক করতে পারে না বলতে 1 আর 2 হবে না, তুমি যত মাপ যোগ করে যত অ্যাকুরেট করে লেজার মেশিনে কেটে বানাও দেখতে সমান হবে, কিন্তু আসলে সমান না। সেটাও একটা কাহিনী আছে, 0 আসে না, 0 মাল্টিপ্লাই করে 0 আসে না। যেমন তুমি দেখো আমি বলি, ধরো যে একটা পিৎজা, এটা প্রথমে তুমি 4 টুকরা করলা, করে একজনকে দিলা, যাই স্যারকে দিলা, পরে কয় টুকরা থাকলো? সরি হ্যাঁ ধরো সবাইকে দিলা, 4 জনকে দিলা, হ্যাঁ না 3 জনকে দিলা, আর এক টুকরা থাকলো না, এটার আবার তুমি ধরো যে আবার হাফ করলা, করে একজনে দিলা, এটার হাফ করে আরেকজনে দিলা, এরকম হাফ করতে করতে পুরো বাংলাদেশ সবাইকে পিজাটা দিলাম। হিসাবে তো দেওয়া যাবে, কারণ ডিভাইড করে তো কোনো কিছু 0 হয় না, হয়? তাহলে হিসাবে বাংলাদেশের সবাইকে একটা করে পিজার কিছু না কিছু অংশ পাবে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গেলে কী হবে? পিজার গন্ধও পাবে না।
18 কোটি মানুষকে যদি একটা পিজা ভাগ করে দাও, তাহলে ম্যাথমেটিক্যালি কি সে কিছু না কিছু পাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি সে কিছু পাবে না। তাহলে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি? 0 ইকুয়াল টু ফাইনাইট নাম্বার পাচ্ছি না? মানে ম্যাথমেটিক্স বলতেছে যে পিজার কিছু অংশ পাবে মানুষ, প্র্যাকটিক্যালি কি 0। তাহলে 0 ইকুয়াল টু কি? ধরো এটা ফাইনাইট নাম্বার, ধরো তাহলে 0 আসলে 0 না, 0 ভ্যালু 0 না, 0 না, ঠিক আছে? অ্যাবসোলিউট 0 বলে কিছু নাই, অ্যাবসোলিউট 0 অ্যাবসোলিউট 1 বলে কিছু নাই, কথা বলছো? এবার আসো, তো আমরা কি বলি, যখন আমরা যত অ্যাকুরেসি বাড়ে তত আমরা বলি এটা ভালো টেকনোলজি। যেমন আগেকার দিনের বিল্ডিং আর এখনকার বিল্ডিং দেখলে দেখবে যে একদম শার্প লেজার কাট, ঠিক আছে? তখন তুমি বলবা যে না, এটা আগের মানুষ বানাইছে, হাতের ছাপ পাওয়া যায়, যে হাতে হাতে ডিজাইন করছে মাটি দিয়ে, আর এখন লেজার দিয়ে করে। সামনে হয়তো আরও অ্যাডভান্স টেকনোলজি আসবে। তুমি আমরা অ্যাকুরেটের কাছাকাছি যাচ্ছি। যদি অ্যাকুরেট কিছু থেকে থাকে, ধরো আল্লাহ অ্যাকুরেট কিছুটা বানাইছে, তাহলে আমরা এখন হয়তো এই জায়গাতে আছি। তো আমরা যত সামনে যাব তত জিনিসটা আরও অ্যাকুরেট হবে। আমরা হয়তো একদিন যাইতে পারবো, অথবা নাও পারতে পারি, ঠিক আছে? টেকনোলজি অ্যাকুরেসির দিকে যাচ্ছে, কিন্তু এখন অ্যাকুরেট হইতে পারেনি। এবং থিওরি বলে এটা কখনো সম্ভব না, যেতে পারবো না তুমি, ঠিক আছে? একদম অ্যাকুরেট মেজার করে বাইরে বানাতে পারবো না। ওখানে আল্লাহ তার সৃষ্টির চাপ রেখে দিয়েছে যে তুমি চাইলেই কোনো কিছু আমার মতো করে বানাতে পারবে না, একমাত্র আল্লাহ পারবে দুটো আইডেন্টিক্যাল জিনিস বানাইতে, তুমি পারবে না। যত মাপঝোক করে বানাও সমান হবে না, কথা বলছো? ওকে, আসো। এখানে কোনো ফর্মুলা হয়েছে? সাইন সি প্লাস সাইন 2 সাইন, তুমি প্র্যাকটিসিং না হইতে পারো, কিন্তু তুমি নাস্তিক হতে পারবে না তুমি সায়েন্স পড়ো। এই যে ফর্মুলাটা মানুষ আবিষ্কার করছে না, প্রকৃতিতে ছিল? বলো, এটা কিন্তু ন্যাচারের মধ্যে ছিল, মানুষ এটা বাইর করছে। আমার পকেটে 500 টাকা আছে, আমি বাইর করছি মানে কি আমি সৃষ্টি করছি? ওখানে ছিল, আমি বাইর করে তোমাদের দেখাইছি। সেই সব ফর্মুলা সাইন কস ট্যান এটা প্রকৃতিতেই ছিল, মানুষ বের করছে। তাহলে সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ান কে? আল্লাহ। কিন্তু সো তুমি প্র্যাকটিসিং না হইতে পারো, কিন্তু তুমি ক্যান নট ডিনাই কি বলে ইউর ক্রিয়েটর। কস সি মাইনাস কস দিতে আসো। এই জন্য বড় বড় বিজ্ঞানীরা একদম টপ লেভেলে গিয়ে নাস্তিক হয়ে যায়, এই কারণে যে এত অ্যাকুরেট। কেউ নাস্তিক হয়ে যায়, কেউ সুপার আস্তিক হয়ে যায়, যে এত অ্যাকুরেসি দিয়ে কেমনে সূত্র তৈরি করলো। যখন মানে বিজ্ঞান তোমাদের কি পড়ে, তোমাদের যে ট্রেডিশনাল সেগুলার যে শিক্ষা, বিজ্ঞান কিন্তু দেখবা কখনো সৃষ্টিকর্তার নাম নিবে না। বায়োলজি বইতে আছে, ম্যাথ বইতে আছে, ফিজিক্স কোথাও নাই। তো তুমি যখন বারবার পড়তেছো, সৃষ্টিকর্তাকে ডিসকানেক্ট করে করে পড়তেছো, একটা লেভেলে তুমি দেখবে যে এত অ্যাকুরেসি তো সম্ভব না, তখন তুমি নাস্তিক হবা। অথবা তুমি চিন্তা করবা না, আমার কার সাথে কানেক্ট করতে হবে এটাকে। মোস্ট অফ দ্য পিপল একটা লম্বা সময় সৃষ্টিকর্তা ছাড়া বিজ্ঞান পড়তে 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 নাস্তিক হওয়ার চান্সটা বেশি থাকে আর কি। কারণ ও দেখে এটা তো সম্ভব না, কেমনে হইলো এটা, ওর মাথায় খেলে না, এত অ্যাকুরেট কেমনে হইলো। তো আসো সাইন, আর বিজ্ঞানের সাথে ধর্মের ক্লাস কবে থেকে লাগছে জানো তো? বিজ্ঞানের সাথে ধর্মের ক্লাস লাগাইছে হচ্ছে পোপরা। পোপ চিনো তো, চার্চের যারা ছিল আর কি, এরা চার্চের যাজক। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে আগে খ্রিস্টানদের মধ্যে দুটো দল হয়েছে না, একটা প্রোটেস্টান্ট, একটা হচ্ছে ক্যাথলিক। ক্যাথলিক মানে হচ্ছে যারা তোমার একদম পুরোপুরি খ্রিস্ট ধর্ম মানে, আর প্রোটেস্টান্ট হচ্ছে যারা মডিফাইডটা মানে। তো ক্যাথলিক পোপরা যেটা করছে, ওরা বাইবেলে যে জিনিসগুলো লেখা ছিল ওর বাইরে যখন যে কেউ কোনো কথা বলছে, এটার ওরা বলছে এটা বলা হারাম বলে তারা মেরে ফেলতে হবে। অনেক বিজ্ঞানী অনেক দার্শনিককে মেরে ফেলছে, সক্রেটিসকে মেরে ফেলছে, জানো না? যেমন কেউ একজন বলছে যে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তারা ধরে মেরে ফেলছে। তো তখন মানুষের মধ্যে একটা ধর্মবিদ্বেষ তৈরি হয় দুইটা কারণে। একটা হলো যে বাইবেলে যা লেখা আছে তো ভুল কথা বলতে আছে, কোরআনে যদি ভুল পাও, তো কোরআন বলতেছে এক জিনিস, যে সূত্র বলতেছে একটা, আর তোমার সূত্র পাইলে আরেকটা, তাহলে প্রথম অবিশ্বাস হবে ধর্মগ্রন্থের প্রতি। দ্বিতীয়ত যদি ওই লোক যে তোমার টর্চার করে, তুমি আরও রাগ করবে না? তখন থেকে বিজ্ঞান আর ধর্মের একটা ক্ল্যাশ তৈরি হয়েছে। এই বিজ্ঞান এবং ধর্মের ক্লাস ওরা তৈরি করছে,
এটা কিন্তু সব ধর্মেই আছে, এটা ইসলাম ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, ঠিক আছে। ইসলাম ধর্ম যারা ধরো ইসলাম বলো বা গোড়া হিন্দু বলো, এরাও যারা গোড়া আর কি, এরা চেঞ্জটা পছন্দ করে না। কিন্তু ইসলামে কিন্তু চেঞ্জ আছে। চেঞ্জ বলতে ধর্মগ্রন্থে চেঞ্জ না। যেমন আল্লাহ তোমাকে দেখবা যে কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বলছে যে তারা কি চিন্তা করে না, তারা কি দেখে না, এরকম কথা আছে বারবার। একমাত্র গ্রন্থ পুরো পৃথিবীতে যেখানে চিন্তা করার কথা, গবেষণা কথা করার, রিসার্চ করার কথা বলা আছে, অন্য কোথাও বলা নেই। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওদের বলা আছে যা বলা আছে তাই ঠিক। আল্লাহ বলতেছে যে আমি লিখে দিলাম এটা, তুমি চিন্তা করো ঠিক কিনা। এই লিবার্টি তোমার অন্য কোনো ধর্ম দেয়নি। আল্লাহ বলছে আমি বললাম ঠিক আছে যে সূর্য, ধরো সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আল্লাহ বললো স্টেটমেন্ট। এবার বলছে তুমি তুমি চিন্তা করে দেখো, তুমি গবেষণা করে দেখো ঘোরে কিনা। হ্যাঁ, আল্লাহ চ্যালেঞ্জ করছে এবং প্রুফ দিয়ে চ্যালেঞ্জ করছে যে তুমি চিন্তা করো, তুমি এটাকে। এবং ইসলাম কিন্তু ওই ধর্মের নাম না যে তোমারে বললো যে এটা সঠিক, তুমি কোশ্চেন করতে পারবে না কেন সঠিক। কোশ্চেন করাটাই তোমার, তুমি কোশ্চেন করেই জানবা যে কেন সঠিক। কথা হচ্ছে কোথেকে জানো এটা বললাম, ওই যে ধর্ম আর বিজ্ঞানের যে ক্লাস, এরপর থেকে তোমার সবসময়। এবং যেহেতু বাইবেল মানুষ নিজের হাতে লিখছে, বাইবেলের কিছু অংশ কিন্তু সত্য, আর কিছু অংশ মানুষ নিজের প্রয়োজনে লিখছে। যেমন ধরো যে এখন এখন সরকার চেঞ্জ হয়ে গেছে না, এখন সংবিধান কার মতো করে লিখবে, সার্জিসের মতো করে লিখবে। সার্জিসের যেখানে যেখানে সুবিধা ওগুলো ঢুকাবে। সার্জিস তো গড না, একমাত্র গড কিন্তু নিরপেক্ষ একটা বিধান দিবে তোমার, আর মানুষের দিলে বায়াস দিবে। আমি যদি সংবিধান রচনা করতে দেই মেয়েদেরকে, মেয়েরা ওদের অধিকার ঠিক রেখে এরপর সংবিধান রচনা করবে। যদি দেয় ছেলেদেরকে, তাহলে ছেলেরা ওদের অধিকার রেখে আবার ঠিক করবে। তো যেহেতু এটার, এবং একটা সময় পর্যন্ত তোমার এই বাইবেল সাধারণ লোক ধরতেও পারতো না। হিন্দু ধর্মে এটা ছিল গীতা, সাধারণ হিন্দুরা গীতা বা ধর্ম কিন্তু হাত দিতে পারতো না, কারণ সাধারণ হিন্দুরা ছিল অপবিত্র আর গীতা হলো পবিত্র। এবং সাধারণ খ্রিস্টানরা এরা হচ্ছে অপবিত্র, গুনাহ করে বেশি, আর পোপরা তো গুনাহ করে না। সো ওরা ধরতেও পারতো না, কি আছে ওর মধ্যে দেখতেও পারতো না। ইসলামে কিন্তু এটা নাই, তুমি ফকির হও কিন্তু কোরআন খুলে পড়তে পারবা। দ্যাটস দ্য বিউটি অফ ইসলাম। তো তো ওরা করছে কি, তোমার ধর্ম এবং বিজ্ঞানের বিদ্বেষটা শুরু করছে। এবং তুমি তোমাকে যাই পড়াবে দেখবে যে সেখানে ধর্ম বলে কিছু নাই, এমনি এমনি হয়েছে সব কিছু, এমনি এমনি হয়েছে সায়েন্সে। ঠিক আছে, তো তখন থেকে ওরা কী করলো, সৃষ্টিকর্তা বাদ দিয়ে মানে বিজ্ঞানকে ব্যাখ্যা করা শুরু করলো। এবং এরপরে আরও অনেক ক্যাপিটালিজম আছে, কিছু পলিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। যখন দেখলো যে ধর্ম ছাড়া বিজ্ঞানকে ব্যাখ্যা করলে একটা বিশেষ শ্রেণীর লোকের সুবিধা, একটা বিশেষ শ্রেণীর লোকের সুবিধা, যারা ধরো মাল্টি বিলিয়নিয়ার পুরো পৃথিবীতে, তাদের জন্য সুবিধা। তাদের যদি ধর্মের সাথে বিজ্ঞানকে ব্যাখ্যা করে তাহলে অসুবিধা। ওদের দরকার শ্রমিক, কাজের লোক দরকার। তো তোমার যখন ধর্মের সাথে বিজ্ঞান ব্যাখ্যা করবে, তখন তুমি তো ওর আন্ডারে কাজ করবে না। তোমরা, আমি যদি তোমাদের বলে, আমি বলে এই মেয়ে তুমি আজকে সারাদিন এখানে থাকবে, কারণ ও একমাত্র আল্লাহরে ভয় পায়, ধরো কথা বোঝা নাই। কিন্তু আমি যদি নিজেকে আল্লাহ লেভেলে নিয়ে যেতে পারি ওর কাছে, তখন কিন্তু আমার কথা শুনবে। তো যখন তুমি গডকে বাদ দিয়ে বিজ্ঞানকে গড বানাইছো, বিজ্ঞান যা বলে তাই তুমি শোনো। বিজ্ঞান বলছে তোমার পেটের মধ্যে নারী ভরি আছে, তুমি বিশ্বাস করে নিয়েছো, দেখো না কিন্তু। কিন্তু একটা হুজুর এসে বলছে একটা কথা, তুমি কিন্তু বিশ্বাস করো নাই, কারণ তুমি তারা গড বানাও নাই। কথা বুঝছো? বিজ্ঞান বলছে তোমার হাতের মধ্যে এটা আছে, তুমি কোনোদিন দেখো নাই, গুগল সার্চও করো নাই, বিশ্বাস করে নিস। তাহলে আমরা কিন্তু বিজ্ঞানকে গডের দিকে নিয়ে যাচ্ছি। তো তুমি লম্বা সময় যখন 20 বছর বিজ্ঞান পড়বা, তখন বিজ্ঞান তোমার কাছে গড লেভেলে চলে যাবে। এর উপরে যে কিছু আছে তুমি জানবা না। কথা বুঝছো? ওকে, আসো। কিন্তু বিজ্ঞান না বলে তুমি স্রষ্টার যে স্রষ্টা যে শুধু কি বলে ফিলোসফিক্যাল ব্যাপার না, সাইন্টিফিক ব্যাপারটা তুমি বুঝবা না। ঠিক আছে, পড়বা, বিজ্ঞান পড়বা, কিন্তু কি বলে স্রষ্টাকে মনে রেখে পড়বা আর কি। এবার আসো, কিছু কাটে, এটা কাটে। এবার আসো, কস বাই সাইন করলে কি হবে, কট। তোমরা তো এটা জানো যে পিরামিড কীভাবে তৈরি করছিল,
তার রহস্য এখনো মানুষ জানে না। এখন সেকেন্ড পিরামিড কেউ তৈরি করতে পারে না। যে পরিমাণ ব্লক ওরা উঠাইছে, আধুনিক ক্রেন দিয়ে ওঠানো যাবে না। ওটা আধুনিক ক্রেন বা হেলিকপ্টার দিয়ে ওঠানো যাবে না। ঠিক আছে, মানুষ কেমনে উঠাইছে? তাহলে নিশ্চয়ই কোনো একটা টেকনোলজি ছিল, কিছু একটা ছিল। আল্লাহর ক্রিয়েশন হওয়ার কথা চান্সেস কম। আল্লাহর ক্রিয়েশন দেখলে বোঝা যায়, এটা গাছ আল্লাহর ক্রিয়েশন দেখলে বোঝা যায়। কিন্তু পাথরের তৈরি একটা জিনিস আল্লাহ ক্রিয়েট করে নাই। ইভেন কাবা শরীফ তো আল্লাহ ক্রিয়েট করে নাই, মানুষই বানাইছে। নাই এই যে একই তো, প্লাস তো। আধুনিক বিশ্ব চায় না তুমি ধর্মচর্চা করো। কারণ যে কোনো ধর্ম তুমি চর্চা করলে, ধর্মচর্চার মূল নীতি হচ্ছে কি, মিনিমাল লাইফ লিড করা, তাই না? মিনিমাল লাইফ বোঝো তো, সাদাসিধে জীবনযাপন। যে কোনো ধর্ম তোমার বলে সাদাসিধে জীবনযাপন করতে। তাহলে যে BMW ফারারি বানায় রাখছে, আইফোন বানায় রাখছে, কিনবে কি? কেউ কিনবে না তো। এই জন্য ওই যে বললাম না, পলিটিক্যাল ব্যাপারটা হচ্ছে এটা, যে বিশ্বের হর্তাকর্তারাও চায় না তুমি ধার্মিক হও, হলে তাদের লস, তাদের ব্যবসার লস, লাক্সারি ব্র্যান্ড সব ডুবে যাবে। ঠিক আছে, তো ওরা চায় তুমি আরও বেশি চাও। তুমি যখন ধর্মগ্রন্থ পড়বা, ধর্মগ্রন্থ সব জায়গায় কি বলা আছে, নিজে কম ইউজ করো, মানুষকে বেশি দাও, তখন তো তুমি আর বলে কিনবা না। ঠিক আছে, ওকে আসো। এটা হচ্ছে কট π/6, 30 ডিগ্রি। কট আর কট কেটে দাও। এবং আধুনিক বিজ্ঞানের অনেক কিছু মুসলমানদের থেকে আসা, অনেক কিছু ওরা অনেক কিছু তোমার ধ্বংস করে দিয়েছে, তারপরও পুরোপুরি হিস্ট্রি ধ্বংস করতে পারে না। চিন্তা করার স্বাধীনতা শুধু ইসলাম তোমাকে দিবে। অন্য ধর্ম বলবে যে মেনে নাও, মেনে নাও, এটা আসতে ধর্মগ্রন্থে মেনে নাও, তুমি বুঝবা না, তোমার এই বোঝার ব্রেইন নেই। দেখো থিটার মান পাইলাম, এবার এখানে বসাবো এটাকে। এবার থিটা ভ্যালুটা বসাও। থিটার ভ্যালু এখান থেকে বের করে, এই আসবি কথা বলো না, থিটার ভ্যালু বের করে বসাইলাম। তো এটা কি সাইন কি কজ হবে, নেগেটিভ হবে? তাহলে মাইনাস সাইন এই যে 0, শেষ। এই অঙ্কের মাধ্যমে আমরা 7.3 শেষ করে ফেললাম। আমরা সিটের ম্যাথগুলোকে শেষ করব, করার পরে কিছু ম্যাথ আমি 4-5টা ম্যাথ বাইরে থেকে করো। কোনো সমস্যা? এবার আমরা নতুন সূত্রে যাব, জেনারেশন 4। তোমরা প্রথম 3টা জেনারেশন খুব ভালো করে শিখছো, তোমাদের সবাই খাওয়ানো উচিত। এই জন্য উচিত আমি বলছি। এই ফর্মুলা জানো তো?
লেখার দরকার নাই, জাস্ট দেখ, আমি যখন লিখতে বলবো তখন লিখবা। তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠে যাবা, শোনো, তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠে যাবা, তোমাদের সপ্তাহে 2 দিন পড়াবো, 2 দিন 2 ঘন্টা করে পড়াবো। সব পড়া, সব স্যারের পড়া 2 দিনে নিয়ে আসবা, ম্যাক্সিমাম টাইম বাসায় থাকবা, ঠিক আছে? সেকেন্ড ইয়ার যখন উঠবা এত ঘোরাঘুরি করবা না বাইরে, সো টাইম নেই তখন, প্রচুর পড়বা। তখন পড়া গোছানোর সময় পড়া গুছাইতে হবে তোমার। আসতেছি, ধরো, সরি স্যার। এই কলেজ যান না কেন? এই পারফিউমটা তো এই যে আপনাদের আপনাদের ইয়ে কি করতে আসছি, চাকরি থাকবে না তো আপনার? অবজার্ভ করতে আসছি, আপনারা জানেন চাকরি থাকবে না তো সুন্দর হয়েছে না? চাকরি, হ্যাঁ সুন্দর, খুব সুন্দর হয়েছে। সেম সেম ওই 14 প্রো 15 প্রো 12 প্রো 19 20 19 20 19.5 20। আচ্ছা ওই যে তাহলে এখন যাই, নটা তো বাজে। আচ্ছা কি কি লাগবে এটা ইয়ে করে দেন। কি কি লাগবে না দেখি? ভাতের দেবেশ স্যার কতক্ষণ থাকবেন? ঠিক আছে, মিস করলেন আপনি, তাহলে আপনি বাদ। আপনারা লড়াই করবেন না আমার এই আয়োজন আর কেমনে করবেন সিস্টেম এগুলো বাসাতে করে নিয়ে আসতে বলবেন। আচ্ছা আমি বলে ইয়া না আমি দিয়েছি দাঁড়া, তোরা 2 জন 4 জন। এই তোমার কজন আছে গুনো তো, কাউন্ট করো, একজন কাউন্ট করো। যারা ভাত আনছো, ভাতে কি হবে? কই আছে ভাত? ভাত ওলা কই? ভাত কই সেটা? ঠিক আছে, কজন আনছো? ওকে, আচ্ছা কজন গুনছো? 21 জন, আমরা 4 জন বাইরে, 25 জন। ওকে ঠিক আছে। পঁচিশ জন আমরা, হ্যাঁ। তো ওরা 4 জনের মতো ভাত আনছে, তাহলে এক একজনের ভাতে যদি 2 জন করে হয়, 10 জন ধর হয়েছে, তাহলে তুই 15 জনের ভাত আনবি। 15টা ভাত, 15টা ভাত মানে 15 টাকা করে মনে হয় না? আপনাদের তো অনেক লেগে কয়টা দিলাম। আমি তো এখানে 15 টাকা করে, মানে মামা হোটেলে কত কে জানে? ঠিক আছে ভাই, মামা ভাত কত করে? প্লেট সেখানে 25 টাকা, আর ইলিশ মাছ তো ভাবেই দিব, আর কুক কি কোক আনছে, কোক লাগলে পরে আনতে আবার আনবো, ওর আনছে। চাবিটা লুকায় রাখি, বাইক লয়ে গেলে শেষ। আমার কাছে লাগাই যাইস, লাগাই যাইস। এই সূত্রটা ভালো করে বোঝো সবাই, সূত্র ভালো করে বুঝো, লেখো অন্ধের মতো, আগে প্রশ্ন করা যাবে না, আগে লেখো পরে উত্তর দিতেছে। বলছে প্রশ্ন করা যাবে না, লেখো আগে। এক্সপ্লেন করতেছে, একটু পরে করতেছে।
এই সবগুলো সূত্রে আমরা বি এর জায়গায় এ বসাবো। রোজার এই কথা না, এই সবগুলো সূত্রে আমরা বি এর জায়গায় এ বসাবো। তাহলে সাইন এ প্লাস এ কত হবে? সাইন 2a। এ পাশে হবে সাইন এ কজ এ প্লাস আবার সাইন এ কজ এ, তার মানে 2 সাইন এ কজ এ। বলতে পারি? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে অ্যাঙ্গেলটা ডাবল না, আর এখানে অ্যাঙ্গেলটা সিঙ্গেল না। আমি বলতে পারি যে এটার অর্ধেক এটা, এই জন্য লিখছি 2a 2a। ওকে, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। আচ্ছা, তাহলে এখন আসো, এখান থেকে যদি আমরা একটা ফর্মুলা বের করি যে সাইন এক্স ইকুয়াল টু, তাহলে কি গুণা হবে? এইটা যদি সত্য হয়, এটা সত্য কিনা বলো? সাইন 2a মানে 2 সাইন এ কজ এ। সাইন 40 মানে কত? 2 সাইন 20 কজ 20। সাইন 30 মানে কত? 2 সাইন 15 কজ 15, এই তো। তাহলে এখানে সাইন যা হচ্ছে অ্যাঙ্গেলটা কী হবে? অর্ধেক হবে। তাহলে এই দুইটা একই ফর্মুলা। কথা বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ইয়ে মুশফিকের সমস্যা? ওকে, তাহলে সাইন 2 এটা এটা আসছে এখান থেকে, খেয়াল করো, এটা আসছে এখান থেকে আর এটা আসছে এখান থেকে। কথা বুঝছো আমার? যেমন আমি যদি তোমাকে বলি যে সাইন 60 এটাকে এই সূত্রে ফেলো, তাহলে কি লিখবা? সাইন 60কে এই ফর্মুলায় ফেললে ওটা হবে, সবাই বুঝছো তো? কিন্তু আমি যদি তোমাকে বলি যে সাইন 7 ডিগ্রি, এটার এই ফর্মুলায় ফেলো। এই যে হ্যাঁ, এখানে আমি এটাকে 2a ধরতেছি, ধরে এই ফর্মুলা করছি, আর এখানে আমি এটার এক্স ধরছি, ধরে এই ফর্মুলা করছি। ঠিক আছে, যদি 2a ধরা যায় তো এই ফর্মুলা করবা, আর 2a না ধরা গেলেও জাস্ট অ্যাঙ্গেলটা অর্ধেক হবে। বুঝতে পারলাম? সাইন 2 এর আরেকটা ফর্মুলা আছে, এটা কীভাবে হলো আমি পরে বলতেছি। তাহলে এখানে কত হবে? একই ফর্মুলা, জাস্ট আলাদা চেহারা আর কি। একই ফর্মুলার আলাদা চেহারা। ঠিক আছে, বুঝলেন? কীভাবে আসছে দেখাই। ধরো এইটা থেকে এটা বুঝছো তো? হ্যাঁ, তোমাদের করতে দিয়েছিলাম। দেখো এখন 2 সাইন এ কজ এ, এটাকে তুমি কজ স্কোয়ারে বাই কজ স্কোয়ারে দিয়ে গুণ করো। ওকে, কেন করলাম? কারণ 10 বানাবো তাই। তো একটা কজ কেটে যাবে না, তাই না? তাহলে 2 সাইন এ বাই কজ এ কী হবে? 2 tan এ। আর কজ স্কোয়ারকে লেখা যায় কি? 1/sec স্কোয়ারে। কজ স্কোয়ার মানে কি 1/, আর সেক স্কোয়ার মানে কি? ঠিক আছে, জেনে নিলা, বাট দরকার নেই, এটা না হলে চলবে, তুমি শুধু মুখস্থ রাখো। ওকে, তাহলে সাইন 2 এর দুইটা ফর্মুলা, একটা হচ্ছে 2 সাইন এ কজ এ, একটা হচ্ছে 2 tan a বাই 1 + tan স্কোয়ারে। ঠিক আছে, আর 2 এর জায়গায় যদি এক্স থাকে তাহলে এখানে x/2 থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? বাহ, কাদের পড়াচ্ছি আমি? সবগুলো সিও হবে মনে হচ্ছে। cos 2a, এখানে যদি cos 2a বসাই তাহলে কত হবে? দেখো, cos a sin a sin a, cos a মানে কি? cos স্কোয়ারে মাইনাস এটা হবে cos স্কোয়ার x/2। তোমরা ফোকাসটা রাখবা হচ্ছে অ্যাঙ্গেলের দিকে, যে অ্যাঙ্গেলটা যে বারবার অর্ধেক হচ্ছে এটা মাথায় রাখবা। অ্যাঙ্গেলটা কিন্তু সেম না,
অ্যাঙ্গেলটা সেম না, অর্ধেক হচ্ছে, এখানে অর্ধেক হচ্ছে, ওইখানে অর্ধেক হচ্ছে। অর্ধেক হচ্ছে বোঝানোর জন্য এটা দিলাম। এখন cos 2a কে তোমাদের কি বলছিলাম, cos কি বলছিলাম, cos ইজ এ ভিলেন ক্যারেক্টার ইন ম্যাথমেটিক্স। রক্ষণশীল পরিবারের সন্তান। এটা 4টা ফর্মুলা, এটা আছে, এটা 4টা ফর্মুলা। যেমন দেখো আমি এটাকে ভাঙতে পারি না 1 মাইনাস কজ স্কোয়ারে, ভাঙলে জিনিসটা এরকম হবে। আবার যদি এটাকে ভাঙি তাহলে এরকম হবে, আবার টেনে নিলে এরকম হবে। এখন এই ফর্মুলাগুলো মনে রাখবো কেমনে? ওই যে বলছিলাম জোর যার মূল্য তার, মনে আছে? সো ফর্মুলাটা কার? কজ। তাহলে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে নাকি সাইন স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে? অ্যান্সার হচ্ছে ফর্মুলা কজের, তাহলে কজ আগে আসবে। এই যে এখানে দেখো 2 কজ স্কোয়ারে মাইনাস 1 না 1 মাইনাস 2 কজ স্কোয়ারে? 2 কজ, যেহেতু কজের ফর্মুলা কজ আগে আসবে, 1 পরে যাবে। এরপর আসো 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে না 2 সাইন স্কোয়ারে মাইনাস 1, ফর্মুলা তো কজের, তাহলে সাইনকে সে কখনোই আগে আসতে দিবে না, ঠিক আছে? রেদার অন্য কিছুর আসতে দিবে, কিন্তু সাইনটা আসতে দিবে না, কথা বুঝছো? আর এটা তো 1 মাইনাস সাইন স্কোয়ার বাই 1 প্লাস সাইন স্কোয়ার। ওকে, এখানেও দেখো যেহেতু কজের ফর্মুলা টেনটাকে দূরে সরাই দিস। তো এইভাবে তুমি মনে রাখবা, এখানে কিন্তু 4টা ফর্মুলা, 4টাই খুব ইম্পর্টেন্ট লাগবে কাজে। তাহলে এখানে ফর্মুলাগুলো কেমন হবে দেখো। একবারে তোমাদের 7.5 পর্যন্ত শিখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি ফর্মুলা নেই, অল্প ফর্মুলা। দেখো এখন টেনে আসো, tan 2a ইকুয়াল টু হবে 2 tan a ডিভাইডেড বাই, দেখো তো এটা আগে দেখছো, কই দেখছো? সাইনের ফর্মুলা এটা কি সেম? এখানে প্লাস, ঠিক আছে? টেনের ফর্মুলায় মাইনাস আর সাইনের ফর্মুলায় প্লাস। এখন এগুলো ছিল 2a থেকে a, এখন জেনারেশন 4e বাট a থেকে 2a। এবার অ্যাঙ্গেল ডাবল হবে, দেখো এতক্ষণ অ্যাঙ্গেল কি হয়েছে, অর্ধেক হয়েছে। এবং এই এখন যে কটা ফর্মুলা লিখবো সব এখান থেকে আসে। হ্যাঁ, এই সবগুলো ফর্মুলা এখান থেকে আসবে, এখান থেকে আসবে। যেমন এখান থেকে, যেমন এটা থেকে এক নম্বর লিখতে পারবো 2 সাইন স্কোয়ারে সমান 1 মাইনাস কস 2a, 2 কজ স্কোয়ারে 1 প্লাস কস 2a। আর একটাকে দিয়ে এটা ভাগ করে দাও, এখানে একই রকম 3টা ফর্মুলা আসবে। কারো হাতে ঘড়ি আছে, দেখো তো কটা বাজে। এই যে এখান থেকে আসছে, এখান থেকে সাইড চেঞ্জ করলে বাবা, এখান থেকে সাইড চেঞ্জ করলে বাবা।
এই দুইটা ফর্মুলার মাঝখানে তোমরা একটা কথা লিখে রাখো, নোট। এগুলা আর এগুলার জন্য আগে ভিভি লেখো, ভিভি পরে লেখো। ইভি লেখো। সাধারণত স্কোয়ার অপসারণ করার জন্য ব্যবহার করা হয়। স্কোয়ার অপসারণ বলতে খেয়াল করো, এখানে স্কোয়ার আছে না? এই বাচ্চারা সবাই আমার দিকে দেখো, এখানে স্কোয়ার আছে না? এখানে আছে না? এখানে আছে না? এই পাশে আছে দেখো, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে নাই? আমরা সামনে দেখবো যে কোনো কোনো অঙ্কে আমাকে স্কোয়ারটা সরাইতে হবে, মানে স্কোয়ার রাখা যাবে না, তখন আমি এই সূত্র ইউজ করব। ঠিক আছে, তো লিখে রাখো যে সাধারণত স্কোয়ারকে অপসারণ করার জন্য ব্যবহার করা হয়। এবং ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে প্রচুর লাগবে এই দুটো, এই তিনটা ফর্মুলা। তাহলে আমরা এখন 7.4-এ ঢুকবো, আর তোমাদের 7.5 পর্যন্ত সূত্র দিয়ে দিলাম, মুখস্থ করবো এগুলো সহ, আগেরগুলো সহ এগুলো মুখস্থ করবা। মুছে দিব? থ্রি আর পরে দিই, থ্রি এর মেয়াদে এসে দিই, দিয়ে দিব। আচ্ছা, আরও তিনটা ফর্মুলা লেখো তো কষ্ট করে, এটা জেনারেশন 4-এ যাবে। পরে দিছি হয়তো, ওখানে সব ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা খুবই যত্ন করে শিখবা, খুবই যত্ন করে শিখবা। ম্যাথ যত ভালো পারবা, বিজ্ঞান তত ভালো বুঝবা। রেকর্ড হচ্ছে? বুঝে গেলাম।
করো 3/2। ভালো করে অঙ্কটা দেখো। কথা না এক্সট্রা ক্যালোরি বার্ন করতেছো কথা বলে। কি হ্যাঁ ব্যবস্থা হচ্ছে, কলা পাতা আনতে গেছে। আল্লাহ স্যার কলাপাতার সাথে টুইনিং করার জন্য ইংরেজি পড়া কলা কিনতে করে এসছে, কোন আনুষ্ঠানিক গেছে আনতে। ওকে এখন দেখো প্রমাণ করতে হবে 3/2। খেয়াল করো, প্রমাণ করতে হবে কি 3/2। আচ্ছা তোমরা বলো কি করবো? 3/2 প্রমাণ করবো, বলো কি করবো? ও এ বাই 2 বানাবো 2 ওই খেয়াল করো সবাই, যদি স্কোয়ারটা না থাকতো তাহলে এই দুইটা মিলে ফর্মুলা হইতো কিনা? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস, তাহলে ফর্মুলা হওয়ার জন্য ঝামেলা করতেছে কে? হ্যাঁ তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম যে স্কোয়ার সরানোর জন্য কোন ফর্মুলা ইউজ করে, 2 কস স্কোয়ারে বা 2 সাইন স্কোয়ারে। তাইলে আমাদের ওই ফর্মুলা ইউজ করবো। তো ফর্মুলার জন্য তো 2 লাগবে, হাফ ইনটু 2 তো 2 তো নাই, তাহলে আমি 2 এর ব্যবস্থা এভাবে করলাম। ফর্মুলার জন্য 2 লাগবে, এই জন্য 2 কে এভাবে ব্যবস্থা করলাম। এখন বলো 2 cos স্কয়ারে তার ফর্মুলা কি? 1 প্লাস cos 2a, তার মানে যা আছে তার ডাবল, এখানে যা আছে তার ডাবল, এখানে যা আছে তার ডাবল। 1 প্লাস cos ডাবল অফ থিটা, ঠিক আছে? এখন দেখো 1 1 আর 1 মিলে কত হলো 3, আর এটাকে লিখি cos 2a, এরপরে এই দুটাকে লিখি এই যে এটাকে দেখো ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a ইকুয়াল টু, তাই না? তাহলে এটা ভেঙে দুইটা পদ আসবে, একটা 1 একটা হচ্ছে cos, এটা ডাবল, এখান থেকে দুইটা এখান থেকে দুইটা। ওকে ওই যে ফর্মুলা 1 প্লাস cos ডাবল অফ থিটা, আর এই দুটাকে লেখো এইভাবে। ম্যাথ বুঝতে গেলে ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের এইমাত্র ফর্মুলা দিছি তো এই জন্য সমস্যা হচ্ছে। দেখো তো এই লাইনগুলো এগ্রি করতে পারো কিনা আমার সাথে? হ্যাঁ ওকে তাহলে আসো, এটা একটা ফর্মুলা না? কার ফর্মুলা? কি বলো শিওর? তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, 2 cos a cos b। এখন হাতে হাতেও করতে পারো অথবা ক্যালকুলেটর চাপতে পারো, এটার ভ্যালু হবে -1/2। -1/2 কেটে গেল। দেখো শেষ। তোমরা বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কিসের সাইড নোট? সাইড নোট কই?
কই সাইড নোট এখানে? না দিতে হবে না। ওকে, তোমাদের আমি আর করাবো না ম্যাথ, তোমরা এখন ম্যাথ করলে আউলে যাবা। সার্কেল করাবো আমি এখন তোমাদের, এটা শেষ করে তোমরা ফর্মুলা শিখে আসো, তারপরে আমরা ট্রিগোনোমেট্রি করবো। বলো কোন জায়গায় সমস্যা? এখান থেকে এই লাইনে সমস্যা নাই? শিওর? সমস্যা তো এই লাইনেই হওয়ার কথা। আচ্ছা তাহলে এই যে 1, এই যে 1, এই যে 1, 3, আর এই যে এটা, তারপর এটাকে এখানে লিখছি, এটাকে এখানে লিখছি, তারপর এটা এই যে এটা ফর্মুলা না, cos a plus b plus cos a minus b, 2 cos a cos b, তারপর cos 2 চলে যাবে মাইনাস হাফ, 2 কেটে গেল, মাইনাস এখানে চলে আসলো, পরে এটা কেটে গেল। তো ত্রিকোণমিতি আমি এখন কন্টিনিউ করবো না, বৃত্তে চলে আসো, কারণ মাত্র ফর্মুলা শিখছো তো, তোমরা আওলা যাবা। আমরা যাবো বৃত্তে। হ্যাঁ বলো। এই ফর্মুলা এই যে লিখে নাও, হোমওয়ার্ক লিখে নাও। ফার্স্ট পেপার বইটা দাও একজন আমাদের। এই তোমরা নেক্সট শনিবার অফিস থেকে বৃত্ত এবং ত্রিকোণমিতি শিট নিবা। 12:30টায় তো ক্লাসই শেষ হবে, তারপর তোমাদের খাইতে যতক্ষণ লাগে। কালকে 12টায় বলছি ক্লাস শুরু কথা, কটায় বলছিলাম? 8টায় বলছিলাম। কই লেট করে আসছি? হ্যাঁ তোমাদের ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত পড়াবো, এরপর পড়াবো না, 15 দিন পড়াবো। তোমরা ডিসেম্বরে, ভালো কথা, ক্যাশিয়ার করে আমার হেমা, ডিসেম্বরে ওদের তোমরা 15 দিনের বেতন দিবা, 16 তারিখের পরে 31 তারিখ পর্যন্ত পড়াবো না। প্রবলেম হলে আসলা, সেটা সমস্যা নাই, 16-র পরে পড়াবো না, ডিসেম্বরের 16 থেকে 31 পর্যন্ত পড়াবো না। এক্সাম শুরু হবে কবে? এক্সাম শুরু হবে 10 তারিখে। এক্সাম হবে, এক্সাম হবে, জানুয়ারি দিয়েছে। আমি জানি না, তোমাদের ইচ্ছা, তোমরা যদি করতে চাও, তোমাদের মনে করো শেষ হয়ে গেছে তাহলে করবে না। সিলেবাসের উপর ডিপেন্ড করে, সিলেবাসের উপর ডিপেন্ড করে। সিলেবাস যদি কমায় দেয় তাহলে তো করা লাগবে না, আর যদি কমাবে না মোস্ট প্রবাবলি। কেন? কেমনে ফার্স্ট কেমনে আঁকাবো? ডি সেকশনে কেমনে ক্লাস হবে? সপ্তাহে 2টা ক্লাস, আমার টপিক হচ্ছে স্ট্রেট লাইন, আর তার সপ্তাহে 3টা ক্লাস ছিল, ম্যাট্রিক্স ছিল শুরুতে, এখন আসছে কোথায়? বৃত্ত শুরু করছে, সেকেন্ড পেপার 2টা চ্যাপ্টার, যেটাই শুরু করছে 2টা চ্যাপ্টার, তাই না? 7.1 7.1 7.2। তো আমার দিকে সরল লেখা, তারপরে হচ্ছে তোমার যাইতে হবে বৃত্তেতে, কেমন কেমন তাদের শেষ করবো। আর তোমাদের লাস্ট দিন শেষ করছি না ক্লাসে, 3.7 শেষ করছি না, তোরা পিছালাম কই? স্লো কই? ঠিক আছে, ওকে আসো। ঠিক আছে, ওকে আসো। সি সেকশনে মানে ত্রিকোণমিতি করাইছে স্যার, না? সি সেকশন আর কই
আর কি করেছে? সরলরেখা না, এই ডি ওয়ালারা কই? সি ওয়ালাদের কয়টা ম্যাথ করেছে মোস্তাফিজ স্যার ওদের কাছে লিস্ট নিও। আমি জানি না কয়টা করেছে। আমি হলফ করে বলি আমি যে কোনো সেকশনে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাথ করাবো। এবং আমার ক্লাসে যে কটা ম্যাথ করাইছি তোমাদের এখানে এই কটা ম্যাথই করাইছি। তো তোমরা আর দেখো স্যার কি করে। একটা ম্যাথ একদিকে ঠিক আছে, একদিকে ঠিক আছে, কারণ তোমরা তো কলেজে পড়তে যাও না, তোমরা কলেজে যাও সিলেবাস শেষ করতে, আমরা সিলেবাস শেষ করে দিব, শেষ। বলো। বুঝি না কে বলছে কথা? হ্যাঁ না গেস বলবো কেন, গেসে পড়ে না তো। ওকে আসো, বাদ দাও বাদ দাও। কয়টা স্টুডেন্ট পড়াই? আমি তো তোমার কলেজে ঢোকার আগে আমার এক ব্যাচের স্টুডেন্ট ছিল 30-35টা করে, কলেজে উঠে আমি কম পড়াই। আমি তো কলেজে চাকরি করতাম না তখন। ওকে আসো। আমার কলেজের ক্লাস আর কোচিংয়ের ক্লাস 19-20 একদম একই না হলেও কাছাকাছি, খুবই কাছাকাছি। ক্লাসে হয়তো সময়ের স্বল্পতার কারণে হয়তো একটা দুটো ম্যাথ কম করে, ম্যাক্সিমাম, এর বেশি কম না। হ্যাঁ এটা বইতেই করেছি। 12টা ছেড়ে দিব তো স্যার, আসো 12টা ছেড়ে দিব। ওকে আসো। তো এই জন্যই তোমাদের ডি সেকশনের ক্যাপ্টেন গিয়ে বলছে স্যার স্লো আগাইতেছে নাকি? ডি সেকশন ক্যাপ্টেন গিয়ে বলছে যাই স্যার এত মোটিভেশন দেয় সিলেবাসে আগাইতে পারে না, গিয়ে বলছে। ঠিক আছে আসো। ই সেকশনের এটা ডি সেকশন করছে। তোমাদের থেকে ভালো সূত্র বার এই সেকশন, তোমাদের থেকে, এই ব্যাচ থেকে, এই ব্যাচ থেকে তোমাদের এই ব্যাচের থেকে ভালো সূত্র বার। ওরা এখন কষ্ট পাইছে বাট পরে ওরা বুঝবে যে কি ওরা কি করছে। ওকে দেখো শুরু করি আমরা। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে, বলছে বৃত্তের সমীকরণটা কত? ইকুয়েশন অফ দ্য সার্কেল মনে আছে? আবার মনে করে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে তাহলে আমাদের লিখবা যে দেয়ারফর দ্য সার্কেল, অতএব বৃত্তটি x + 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। কথা সত্য না মিথ্যা বলো? সত্য না? 4 ব্যাস না দেখলাম আমি, 4 তো ব্যাস দেওয়া দেখতেছি আমি। 1-এর 4 এখন দেখো তুমি যদি এরকম রাখো তাইলেও অঙ্ক হবে, আর তুমি যদি চাও আমি আরো ভেঙে দিব তাইলে অঙ্ক হবে। সিকিউতে দরকার নেই, হ্যাঁ 2 মার্ক নেই, আসলে এমসিকিউতে আসবে। তোমারে বলবে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এত, ব্যাস এত, নিচের কোনটা অ্যান্সার খুঁজে বের করো। সিকিউতে এত সহজ জিনিস আসবে না, যে তোমার এত সহজ জিনিস আসবে না, একটু ডিপের জিনিস আসবে না। সিকিউতে আসলে এভাবে লিখে দিবা। তাহলে 1-এর সবগুলো ম্যাথ এরকম, খেয়াল করো
টাইপ খেয়াল করো, ওই রাইসা টাইপ খেয়াল করো। সেন্টার, আমার সমীকরণ কি লাগবে? সেন্টার লাগবে আর রেডিয়াস লাগবে, কেন্দ্র ব্যাসার্ধ লাগবে। কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে এলো ইকুয়েশন শেষ। কোনো ঝামেলা আছে? নাই। 2 নম্বর অঙ্কে যাচ্ছি। তোমরা সত্যি সত্যি দাগাই নিও ডি সেকশন, যে সি সেকশনে মোস্তাফিজ স্যার কটা ম্যাথ করেছে দাগাই নিও, এবার মিলাই নিও আমার সাথে আমি কটা করেছি। এটা 4 করি, আচ্ছা 4 না, আগে আগে 1 করি। এখানে কি বলছে বলো? এটা একটা বৃত্তের সমীকরণ, উল্টা বলছে। বলছে এটা কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত। কি বলছে? কেন্দ্র কত ব্যাসার্ধ কত। তো মনে আছে কি বলছিলাম? -2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত? -2। এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 1। এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? ডিভাইডটা মনে মনে করবা, দেখাইতে হবে না, মনে মনে করবা যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবো, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করবো, হয়ে যাবে। হ্যাঁ এমসিকিউ, হ্যাঁ যদি কেন্দ্র বের করতে যাও সবসময়, তো যদি কেন্দ্র চাই সবসময় বলতে, যদি কেন্দ্র চাই, অন্য কিছু চাইলে আবার এটা না। এখন রেডিয়াস যখন করবো তখন এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, আর এটা মাইনাস করব, ঠিক আছে? এই বৃত্তের নাম আছে, নাম কি জানো? পয়েন্ট সার্কেল, বিন্দু বৃত্ত। যেই বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল বলে, ঠিক আছে? তাহলে পরীক্ষা আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পয়েন্ট সার্কেল, নিচের কোনটা বিন্দু বৃত্ত, আর বের করে দেখবা। হ্যাঁ, আর 0 এরকম কোনো বৃত্ত হয়? এরকম কোনো বৃত্ত হবে যার আর এর মান 0 হবে? যদি এটা ফোটা হয় তাহলে, ঠিক আছে, ওটাই বোঝাচ্ছে। মানে আমরা তো সেটা মানে কত? 0 না? বিন্দুর ব্যাসার্ধ কত? 0 না? তুমি মাইক্রো লেভেলে যাও না, তুমি কোয়ান্টাম ফিজিক্সে যাও না, তুমি ক্লাসিক ফিজিক্সে থাকো। এই বলো এটার সেন্টার কত হবে? এটা হবে? যাদের মনে এটা আছে তারা 0 পাইছো। এই যে একটা সার্কেলের ইকুয়েশনে এখানে 3 থাকার কথা না তো, কথা? তাহলে হয় সবাইকে আগেই 3 দিয়ে ভাগ করে নিবা, অথবা মনে মনে করবা। কোনটা করবা? একবার করবা? তাহলে আগে ভাগ করার কত কত দিয়ে? -2। আর এখন 3 গুণ হলে তাহলে -6 দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে -6 দিয়ে ভাগ করলে কত? 1। এটাকে -6 দিয়ে ভাগ করলে, ঠিক আছে? এবার আসো ব্যাসার্ধ, এটার স্কোয়ার কত? 1। এটা স্কোয়ার কত? মাইনাস করবো কত বলো? থ্রি কেন? 6। হ্যাঁ সরি 3 রাইট 3। এই 3 দিয়ে ভাগ, ঠিক আছে?
তাহলে এখন যোগ বিয়োগ করো, যা আসবে ওটা অ্যান্সার। -4/3, কারণ যে 3 দিয়ে ভাগ করলে এখানে 4/3 আসবে না, এই যেটা। ওকে, সো এখানে তোমাদের কনফিউজ করবে, তোমরা কিন্তু খুশিতে খুশিতে ভুল করবা, 1 মার্ক চলে যাবে। স্যার বুঝো নাই? এখন যোগ বিয়োগ করবো আর কি, যোগ বিয়োগ করে যা আসবে তাই লিখবে। 5/3 রুট করে 5/3। ওকে, তাহলে নর্মালি -2 দিয়ে ভাগ করব, আর যদি কোনো সহগ থাকে ওটা সহ নিয়ে করব। এবার আসো, দুইটা অঙ্ক এমসিকিউর জন্য করাইলাম আমরা। এবার একটা অঙ্ক দেখো, লেখো ধরি বিন্দুগুলো, এই বলাবান কথা বলো না, নতুন চ্যাপ্টার, কথা বলে তেল জল মিশাই ফেলো না। ফোকাস থাকো, ফোকাস ফোকাস নিয়ে ক্লাস করো, দেখবে পরীক্ষা কিছু লিখতে পারবে না, লিখতে পারবে না। আমার কোশ্চেন সিলেক্ট হলে তো আরও লিখতে পারবে না। কি বলছে দেখো, বলছে একটা বৃত্ত এই 3টা বিন্দু দিয়ে যায়। ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, একটা বৃত্তে 3টা বিন্দু দিয়ে যায়। বলছে এর সমীকরণ বের করো। কথা বুঝছো? আমরা যখন স্ট্রেট লাইন বা সরলরেখা করছি তখন কি বলতো, সরল রেখার সমীকরণ বের করো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এখানে বলছে বৃত্তের সমীকরণ বের করো। তো খেয়াল করো, বৃত্তের সমীকরণ আমরা কি জানি, এটা না? আর আরেকটা হচ্ছে এটা, যেটাই করি আমি, আমার আননোন কটা দেখো, ভালো করে জিনিসটা বুঝো, কটা আননোন, তাহলে কটা ইকুয়েশন লাগবে? এই দেখো 3টা কন্ডিশন দেওয়া আছে। তো যখনই তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলবে, অ্যাটলিস্ট 3টা কন্ডিশন তোমাকে দেওয়া থাকবে। হ্যাঁ, এখন যদি আমি অঙ্ক জিএফসি পেয়ে যাই তাহলে তো অঙ্ক হয়ে গেল, তাই না? এখন করবো কি সেটা দেখো, এই অঙ্ক বিশাল, কিন্তু আমি প্রথমে তোমাদের বিশাল করে করাবো, এরপর আমি শর্টকাটে দেখাবো, নাকি একবার দেখাবো বলো? আগে বড় করে দেখাই, তারপর শর্টকাট দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝবে শর্টকাটটা কত শর্টকাট, এবং ওই শর্টকাট পরীক্ষা করলে মার্ক পাবা। তার আগে বলি, আমরা ধরে নিব বৃত্তের সমীকরণ এটা, প্ল্যান অফ অ্যাকশন তোমাদের সাথে শেয়ার করতেছি। লেট দ্য ইকুয়েশন অফ সার্কেল ইজ দিস। এরপরে এই পয়েন্টটা তো ওটার গায়ে আছে, তাহলে এক্স এবং ওয়াইয়ের জায়গায় পয়েন্ট বসাইতে পারবো না? বসাইলে জি এফ সি এর একটা ইকুয়েশন আসবে না? এরপর আবার এটা বসাইতে পারবো না, আরেকটা ইকুয়েশন আসবে না? এটা বসাইতে পারবো না, আরেকটা ইকুয়েশন আসবে না? ওই 3টে ইকুয়েশন সলভ করে জি এফ সি বের করবো, করে এখানে বসাই দিলে অঙ্ক শেষ। ওইভাবে করতে পারো বা দূরে দূরে করে করতে পারো, যেমনিই করো আর কি, ওইখানেই তো সময়টা লাগবে, সময়টা ওইখানেই যাবে। তো আমরা এটা করতেছি, হ্যাঁ, এবং তোমাদের কলেজেও এটা করাবে, মুস্তাফিজ স্যার বলো, জোবাইদ স্যার বলো, গিয়াস স্যার বলো, এটাই করাবে। কিন্তু আমি তোমাদেরকে প্রেফার করবো এ আর খলিফার একটা ম্যাথ আছে, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওর নাম হচ্ছে এ আর খলিফা, আব্দুর রহমান খলিফা। তাহলে গত বছর থেকে করা শুরু করছি, এর আগ পর্যন্ত তোমার স্যার ওইটাই করাইতো, গত বছরই তোমাদের কলেজে আমি এটা করাইছি। তো এ আর খলিফার ম্যাথ দিয়ে যদি ফর্মুলা দিয়ে আমরা করি, তাহলে অঙ্কটা এত কিছু করা লাগে না, আর তাড়াতাড়ি করা যায়। তো এখন তোমরা কি করো বলো, ওটা করাবো? একটা কনসেপ্ট আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বেঁচে আছে কিনা জানি না, এখন মারা গেছে মানে, মানে এই ম্যাথটা করার একটা সহজ ঠিক উনি বাইর করছে আর কি। এখন কি আগেরটা বুঝছো তো, 3টে ইকুয়েশন আসবে, ওই 3টে ইকুয়েশন তুমি ধরো যোগ বিয়োগ গুণ ভাগ করে সি এলিমিনেট করে করবা, ওটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা আমি করে দিই নাকি?
তোমরা বড় নিয়মেই এই অঙ্কটা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ওটা জানা দরকার আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক দিলাম। এবার আমরা এ আর খলিফার সিস্টেমটা করি। এ আর খলিফার কনসেপ্টটাকে বোঝো। এ আর খলিফা বলছে দেখো, তিনটা পয়েন্ট না আমার, তিনটা পয়েন্ট না? তো প্রথমে আমি আমার একটা সার্কেল ইকুয়েশন বের করব যেটা এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, মানে এই পয়েন্ট দুটাকে ব্যাস ধরে, ডায়ামিটার ধরে আমি এইটার ইকুয়েশন বের করব। তো তোমাদের একটা সূত্র দিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, খুঁজে বের করো, ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। এবিকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তিনটা পয়েন্ট না, তাই না? আচ্ছা অসুবিধা নেই, দেখো তাহলে জেনে নাও। ধরো কোনো একটা সার্কেলের ব্যাসের প্রান্তবিন্দু তোমাদের জানা, এন্ড পয়েন্টস অফ দ্য ডায়ামিটার তুমি জানো, একটা হচ্ছে x1 y1, আরেকটা হচ্ছে তখনও বৃত্ত সমীকরণ বের করা যায়, সেটা হচ্ছে x মাইনাস এক্স ওয়ান, লিখে নাও, কুইক লিখে নাও, ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। সূত্রটা বৃত্তের সমীকরণ এইভাবে লিখবা যদি বাংলা লিখতে চাও। এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ দ্য সার্কেল টেকিং এ বি অ্যাজ ইটস ডায়ামিটার। এবং এই অঙ্ক পরীক্ষায় কিন্তু আসবে বাচ্চারা, তিনটা পয়েন্ট দেওয়া থাকবে, ইকুয়েশন অফ সার্কেল বের করতে বলবেই বাবা। ওকে, এবার এ আর খলিফার অঙ্কে আসি। তাহলে প্রথমে যে কোনো দুইটা বিন্দু ইউজ করে, খেয়াল করো, যে কোনো দুইটা, তুমি এ আর বি করা লাগবে এমন কোনো কথা নাই, এ আর সিও করতে পারো। তো ধরো আমি এ আর বি কে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ পাবো, তো সেই বৃত্তটা কোনটা? এটা রাইসা, এখানে দেখো, ফাইনালি আমি চাই হচ্ছে এইটা, কিন্তু এখন আমি পাইলাম কোনটা? এইটা। এবার আসো, এবার ওকে, প্রথমে বৃত্তের সমীকরণ পাইলাম, তাই না? এখন একটা বৃত্ত আর একটা বৃত্তের রেখা সমীকরণ হচ্ছে। আরে আমি তো হারাই ফেললাম। বৃত্ত আর একটা রেখা সমীকরণ। দাঁড়াও, ওটা দেখে নি, তোমাদের বইতেও মানে ইনক্লুড করছে অনেক পরে, করছে কিনা আদৌ কে জানে।
এটা না, এটা না। আমাদের পিকনিক করে আমাদের কনসার্টে বলছে কি আমাদের ক্লাস পার্টি হবে আমাদের হ্যাঁ 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 কি আমাদের ক্লাস পার্টি হবে কেমনে আমাদের ক্লাস পার্টি কিছু হবে আপনি গান গান ক্লাস পার্টি হবে আমি জানি আমি কেন ক্লাসে দেখি ইংলিশ ভার্সন মানে ওই ঠিক আছে, শোনো, নাই বইতে নাই। তাহলে আমি বৃত্তের সমীকরণ পাইলাম, তাই না? এরপর আমি যেটা করব, এ বি রেখার সমীকরণ বের করব। খেয়াল করো, এটার সমীকরণ বের করব আর এটার সমীকরণ বের করব। ধরলাম এটার সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে লাইন ইকুয়াল টু 0। কথা বুঝো, এই বৃত্তের সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু 0 ধরলাম। বৃত্তের সমীকরণ বের করবো এই যে সূত্র দিয়ে, এটাকে সূত্র দিয়ে বের করবো। এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করবো আর এ বি রেখার সমীকরণ বের করবো। এ বি রেখার সমীকরণ বের করবো y মাইনাস y1 ডিভাইড বাই y2 মাইনাস। আরে বাবা, এস হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল। ওকে, এবার তোমরা আরেকটা কনসেপ্টে আসো। আমরা সরলরেখায় শিখছি না? ধরো এটা হচ্ছে লাইন 1 ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে লাইন 2 ইকুয়াল টু 0। এখন এই দুইটার মিটিং পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় তার ইকুয়েশন মনে আছে? বলো। L1 প্লাস কে ইন্টু L2 ইকুয়াল টু 0। বৃত্তের একটা কনসেপ্ট আছে। ধরো এটা একটা বৃত্ত, তাই না? এটা একটা লাইন। তাহলে এই বৃত্ত এবং এই লাইনের ছেদবিন্দু দিয়ে যদি আরেকটা বৃত্ত আঁকি আমি, ধরো এরকম, এই বৃত্তটা কি? এই বৃত্ত দুটো বৃত্ত দিয়েও গেছে, আবার সরলরেখার বৃত্ত দিয়েও গেছে। সেটা সমীকরণ হবে এস প্লাস কে ইন্টু এল ইকুয়াল টু 0। এই যে এস কি? ইকুয়েশন অফ সার্কেল। ধরো তুমি এটার এস বলো, তুমি এটা তুমি এস বলো, তাহলে এখানে কি হইতো? এস হইতো না? এটা তুমি এল বলো, তাহলে কি হইতো? এল হইতো না? মানে এমন একটা বৃত্ত যেটা আগের বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো বৃত্তটা হতে পারে। না না না, ব্যাসার্ধ না। বলো। হ্যাঁ, L3, রাইট। আবার দেখো, আবার বলি। এআর রহমানের থিওরিটা বুঝলে অঙ্ক সহজ, থিওরিটা বোঝা একটু কষ্টকর। এই জন্য অনেকে ঝামেলা যায় না, বলে স্যার ওটাই করবো, আগেরটাই করবো। আবার বোঝো। এ আর খলিফা, খেয়াল করো, 3টা বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ দরকার আলটিমেটলি। কনসেপ্টটা বোঝো, অঙ্ক সহজ, কনসেপ্টটা বোঝো আগে। তো প্রথমে আমি এমন একটা বৃত্ত কল্পনা করব যার ব্যাস হচ্ছে এটা, যার ডায়ামিটার হচ্ছে এটা। কথা বুঝছো? এবং তার সমীকরণ বের করব, পারবো তো? নাম দিলাম এস ইকুয়াল টু 0। কথা বুঝছো? আর এই রেখাটার সমীকরণ বের করব, যার নাম দিলাম এল ইকুয়াল টু 0। কথা বুঝছো? এখন এমন একটা বৃত্ত যেটা এই দুইটা বিন্দু দিয়ে যাবে, এই দুটো বিন্দু, তো সেই দুটো বিন্দু কি আসলে? এই বৃত্ত এবং রেখার ছেদ বিন্দু না? ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য সার্কেল অ্যান্ড দ্য লাইন না? তাহলে এখান দিয়ে তুমি আরেকটা সার্কেল ড্র করো, এরকম ধরো, এরকম আর হবে, কিন্তু আঁকা যাবে, কিন্তু আঁকা যাবে না। তো সেই সার্কেলের ইকুয়েশন কিন্তু একটা কে থাকবে। এই সার্কেল ইকুয়েশন আমি কি বলতেছি? এস প্লাস কে ইন্টু এল ইকুয়াল টু 0 বলতেছি না? বলতেছি কি না? এই কে এর মান বের করার জন্য এই যে একটা বিন্দু বাকি আছে না, বসাই দেব। বসাই দিলে কে পাবো? কে পাইলে অঙ্ক শেষ। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো তুমি কাজ করতেছো এ আর বি নিয়ে। তাহলে প্রথমে বৃত্তের সমীকরণ বের করো কোন, হুইচ ইজ এস ইকুয়াল টু 0, সবাই বুঝো। তারপরে লাইনটার ইকুয়েশন বের করো, হুইচ ইজ এল ইকুয়াল টু 0। এখন এমন একটা সার্কেল যেটা এই আগের সার্কেল আর লাইনের মিটিং পয়েন্ট দিয়ে যাবে, সেটা হচ্ছে এইটা, এবং এটাই তোমার অ্যান্সার।
যদি এটা সি দিয়ে যায়, তাই না? এখান দিয়ে কিন্তু আরও অনেকগুলো সার্কেল আঁকা যাবে, এখানে কিন্তু অনেকগুলো সার্কেল আঁকা যাবে, অনেকগুলো সার্কেল, কিন্তু সবই তো আমার অ্যান্সার না। আমার অ্যান্সার কোনটা? যেটা সি দিয়ে যায়, যেটা সি দিয়ে যায়। ওই ইকুয়েশনে যদি আমি এটা বসাই দিই সি এর কোঅর্ডিনেট, তখন কে পাবো? কেটা আবার এখানে বসাই দিলে অঙ্ক শেষ। কথা বুঝছো? এত কথা বলছি কিন্তু অঙ্ক সহজ, ছোট, এত কিছু না। লেখো। এল সমান 0 না, মানে একটা ইকুয়েশন পাবো না, একটা রেখার সমীকরণ বের করলে তুমি কি পাবা? 2x + 3y + 5 = 0 পাবা না? ওটা নাম দিছি L = 0। সি এর কোঅর্ডিনেট বসানোর পরে কে এর মান পাবো, কে এর মান বসে দিলে অঙ্ক শেষ। তো তুমি লেখো, প্রথমে লেখো এ বি রেখার সমীকরণ। দেখো তো বকবক করছি, অঙ্ক সহজ। মিষ্টি না খাওয়ায় যদি তোমাদের মিষ্টির গুণগান বর্ণনা করি, বুঝবা? এটা ওরকম করলে বুঝবা অঙ্কটা আসলে কি বলতে যাচ্ছে। তাও একটু ধারণা দিছি আর কি। ইংলিশ ভার্সন লেখো ইকুয়েশন অফ দ্য লাইন এ বি। নিজেরা বের করো, এ বি রেখার সমীকরণ বের করবা। পারবা তো নাকি এটা পারবা না? করো, এ বি রেখার সমীকরণটা বের করবা, ইকুয়েশন অফ দ্য লাইন এ বি। তোমরা যে কোনো দুইটা বিন্দু নিবা, এসি নিতে পারো, বিসি নিতে পারো, এ বি নাও, প্যারা নেওয়ার দরকার নেই। কত আসে ফাইনালি আমাকে ফাইনাল লাইনটা বলবা। ফর্মুলা করবা y - y1 / y2 - y1 = x - x1 / x2 - x1 করে কত আসে বলো? 9x + 3y কত? কাটাকাটি যায় না কিছু দিয়ে? এরকম আসে বললো একজন তোমাদের? তো এটাকে এরকম লিখে নাও, নাম দাও 1। সবার আসে কিনা দেখো, সবার আসতে হবে, সবার আসতে হবে, এক একজনের এক একটা আসলে হবে না। আমার মোবাইল কি চার্জ আছে না গেল? হ্যাঁ এখানে, তাহলে এখানে মাইনাস। দেখো ভালো করে দেখো, শিওর ভুল হলে কিন্তু সর্বনাশ হবে। সবাইটা আসছে? কেউ আসো যে বের করতে পারো নাই? জানো না সূত্র? এমন কেউ আসো? কনক জানো? ওকে, তাহলে কি করলাম দেখো, আমরা কি বের করলাম? বাচ্চারা বাচ্চারা কি বের করলাম বলো? বাচ্চারা এটা বের করছে, এই যে এটা, ওই ওটা বের করছি, L1 = L 0। ওকে, বুঝছো? এবার লেখো, বাংলা ভাষা লেখো এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। আর তোমরা লেখো ইকুয়েশন অফ সার্কেল কনসিডারিং এ বি অ্যাজ ডায়ামিটার, ইকুয়েশন অফ সার্কেল কনসিডারিং এ বি অ্যাজ ডায়ামিটার। আর তোমরা লেখো এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। আমি লিখে দিচ্ছি দেখো, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1। ভালো করে দেখো তারপরে লেখো, আগে আমার সাথে অ্যাগ্রি করো কিনা দেখো, অ্যাগ্রি না করলে কিন্তু বিপদ, বা আমি ভুল করলে সেটা বলে দাও। এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ দ্য সার্কেল কনসিডারিং এ বি অ্যাজ ইটস ডায়ামিটার। এই যে এক্স মাইনাস এইটা খেয়াল করো জারিন, এক্স মাইনাস এইটা এই যে প্লাস, আবার এক্স মাইনাস এইটা এই যে প্লাস, ওয়াই মাইনাস এইটা এই যে মাইনাস, ওয়াই মাইনাস এইটা প্লাস। এখান থেকে কি আসে আমাকে বলো, সব গুণ করো, গণহারে গুণ করো, গুণ টুন করে আমাকে বলো কি আসে।
এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর বলো এটা এটা কোনটা আসছে বাচ্চারা বলো? এই যে এটা, বুঝাতে পারলাম? এ বি দিয়ে যায় এমন একটা লাইনের ইকুয়েশন পাইলাম, এ বি কে ব্যাস ধরে একটা বৃত্তের ইকুয়েশন পাইলাম না? এখন এই দুইটাকে কম্বাইন করে আমি আরেকটা বৃত্তের ইকুয়েশন পাবো। তো এখন লেখো, বাংলা ভাষণ লেখো, 1 ও 2 এর ছেদবিন্দুগামী বৃত্ত লেখো, আর মনে মনে কল্পনা করো ছেদবিন্দুগামী বৃত্ত। ইংলিশ ভাষণ লেখো, দ্য ইন্টারসেক্টিং সার্কেল অফ 1 and 2, দ্য ইন্টারসেক্টিং সার্কেল অফ 1 and 2। তো আমি প্রথমে সার্কেলের ইকুয়েশন লিখলাম, তারপরে কে দিয়ে এটা লিখব, এটাই আমার অ্যান্সার হবে যদি আমি এটাকে সি দিয়ে পাস করাতে পারি। এটাই হচ্ছে এয়ারখলিফার থিওরাম। আগে এটা বুঝছো কিনা দেখো। নূর, এটা তোমার ইচ্ছা, তুমি আগে বৃত্তের ইকুয়েশন পরে কে ইন্টু লাইনও লিখতে পারো, আবার এটাকে এখানে রেখে কে ইন্টু এটাও লিখতে পারো। মনে আছে আমরা স্ট্রেট লাইনে কি বলছিলাম? লিখলেই হয় একটা, এখানেও একটা লিখলেই হয়। কিন্তু যেহেতু এটা ছোট, আমি এখানে নিলাম, এটা বুদ্ধি করে, বাট আমি এটাকে এখানে নিলেও অসুবিধা নাই। সো আমি বৃত্তের সমীকরণ আগে লিখবো না সরলরেখার সমীকরণ পরে লিখবো, ইট ডাজন্ট ম্যাটার। একটা আগে লিখবো, একটা পরে লিখবো, শেষ। তাহলে এখন আমি এটাতে অ্যান্সার লিখে দিতে পারতাম। কখন পারতাম? যদি কে এর মান জানতাম। এই কে এর মান জানার জন্য আমার এই একটা পয়েন্ট বসে আছে, সিটা বসালে অঙ্ক হয়ে যাবে। তো লেখো, বাংলা ভাষা লেখো, যা সি বিন্দুগামী, আর ইংলিশ ভাষা লেখো, হুইচ পাসেস থ্রু সি। দেব হুইচ পাসেস থ্রু সি। এবার কষ্ট করে সিটা বসাও সবাই, এখানে বসায় আমাকে কে এর মানটা বলো। তোমাদের যাদের হোমওয়ার্ক দিলাম বাসায় ওই মেথড করে দেখবা, ওটা আসলে ওটা থেকে এটা অনেক সহজ। কে এর ভ্যালুটা আমাকে বলো, ক্যালকুলেট করলেই হবে। -1, কে এর ভ্যালু -1। দেখো যে অতএব 3 হতে পাই, কে এর ভ্যালুটা বসাই দিয়ে ফাইনালি আমরা যা পাবো ওটাই অ্যান্সার। -1 বলছো, তাহলে -3x এই হচ্ছে আমার অঙ্ক। বুঝাইতে গিয়ে অনেক বাক্য ব্যয় করছি, বাট অঙ্ক সহজ না, স্টেপগুলো সহজ না। জাস্ট এবি লাইনের ইকুয়েশন বের করবা, এবি লাইনের সার্কেল বের করবা, পরে কে ধরে পয়েন্টটা বসাই দিবা। কোশ্চেন ছিল যদি 3টা পয়েন্ট দিয়ে যায় এমন সার্কেল ইকুয়েশন বের করো। তাহলে আমার সার্কেল তো এবি দিয়ে গেছেই আগে, এখন সি দিয়েও যাওয়াইলাম, শেষ। আমার সার্কেলটা তো আগে এবি দিয়ে গেছেই, এখন সি দিয়েও যাওয়াইলাম, শেষে আর একটা কোশ্চেন বলছে, একটু ওটা করি, আর একটু কাহিনী আছে এখানে। অঙ্ক শেষ, বাট আর একটু এক্সটেন্ডেড পার্ট আছে।
এক্সটেন্ডেড পার্টিটি বলছে সার্কেলের সেন্টার কত বের করা যাবে? বলো এটা সেন্টার কত? -3 1। রেডিয়াস কত? 9 যোগ 1 যোগ 15। আরো একটা কথা বলছে, এই কথাটা খুব মজার। বলছে মূলবিন্দু মানে অরিজিন। বলছে অরিজিন কি আমার বৃত্তের ভিতরে না বাইরে? ভালো করে বুঝো। বলছে অরিজিন বা মূলবিন্দু এই বৃত্তের ভিতরে না বাইরে? আমি কেমন বুঝবো? ছবি আঁকা লাগবে? টেকনিক আছে একটা, দেখো। তোমাকে যে কোনো বিন্দু বলতে পারে যে এই বিন্দুটা বৃত্তের ভিতরে না বাইরে। তো একটা পয়েন্ট 3 জায়গায় থাকতে পারে, খেয়াল করো। সোহানা, ভিতরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, এটা কি গায়ের উপর থাকতে পারে? তো সেই বিন্দুটা তুমি ওখানে বসাবা। কোথায় বসাবা? এখানে বসাবা। বসায়া একটা পয়েন্ট কোথায় থাকতে পারে? বৃত্তের গায়ে থাকতে পারে, বাইরে থাকতে পারে, ভিতরে থাকতে পারে। কোথায় আছে লোকেশন বোঝার জন্য চিত্রনায়কে এই পয়েন্টটা বসাবো এখানে। কথা বুঝছো? পয়েন্ট বসাইলে তোমার যদি <0 আসে তাহলে বুঝবা ভিতরে, যদি <0 আসে তাহলে বুঝবা বাইরে, আর যদি =0 আসে তাহলে বুঝবা গায়ের উপরে। এখন 0 এখানে বসাও, বসালে সব 0 হয়ে যাচ্ছে না? এটা থাকে না? নেগেটিভ না পজিটিভ? তাহলে এই পয়েন্টটা বৃত্তের ভিতরে, তার মানে অরিজিনাল ফিগারটা হয়তো এরকম। অরিজিনাল ফিগারটা হচ্ছে এরকম। বড় আসে নাই তো? হ্যাঁ, তাই তো লিখছি যে। তাহলে তোমরা একটা ফিগারে কি এরকম লিখে রাখো যে বাইরে হলে <0, গায়ে হলে =0 আর ভিতরে হলে <0। এটা এমসিকিউতে আসতে পারে। এবং পয়েন্ট কি এটা থাকা লাগবে বলো? 1,2 বলতে পারে না? 1,2 বসায় দেখতে হবে তখন। এখন বাচ্চারা আরেকটা অঙ্ক আপনারা করবেন, এবং এটা আজকে লাস্ট ম্যাথ। কটা বাজে দেখো তো? কোনো কথা নাই, লাস্ট ম্যাথ। এটা না করলে বুঝবা না জিনিসটা। এই জাস্টটা এই ম্যাথটাই করবা তোমরা। আমি 3টা পয়েন্ট চেঞ্জ করে দিচ্ছি। আরেকবার করো, ছোট লাগবে। স্যার এই যে একটা সাথে করে আবার জিরো বসায় তারপর এগুলো লিখতাম না, আবার কত অঙ্ক করা লাগবে। লিখবা যে 0 বসিয়ে পাই এটা। তোমরা একটা সার্কেল বের করবা যেটাই 3টা বিন্দু দিয়ে যায়। না, কোনো কথা নাই, করো। দাঁড়াও, তার আগে স্টপ। আমরা কি করব? এই বিলানের ইকুয়েশন বের করব, সার্কেল বের করব, পরে দুটো কম্বাইন করে কে দিয়ে আরেকটা ইকুয়েশন বের করব, লাস্ট একটা পয়েন্ট বসাবো। তো একটা ছোট্ট ট্রিক বলে দেই, যদি কাজে লাগে, সবসময় নাও লাগতে পারে। যে পয়েন্টটা তুলনামূলক ইজি, এখানে কোন পয়েন্টটা ইজি? এইটাকে তুমি লাস্ট পয়েন্ট হিসেবে রাখবা। কেন? কে এর মান বের করতে আমার সুবিধা হবে। কে এর মান বের করতে কী হবে? তুমি এটাকে রাখো। 5 আর 6 বসানো থেকে 1 আর 0 বসানো সহজ না? তাহলে তুমি এসি লাইন নিয়ে কাজ করো। 5 মিনিট লাগবে তোমাদের, করো, শেষ করো। তাহলে যে লাইনটা তুলনামূলক সহজ ওটাকে তোমরা লাস্ট পয়েন্ট হিসেবে রাখবা।